বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রাম শিশিলদিঘি। সেই গ্রামে বসবাস করতেন জব্বার আলী নামের একজন দিনমজুর। অন্যর ফসল জমিতে জন খেটে পরিবারের সকলের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেন। ছোট পরিবার সংখ্যা ছিল ৪ জন। জব্বার আলী, তার গিন্নি এবং এক কন্যা এক পুত্র সন্তান। জব্বার আলীর একমাত্র কন্যা ছিল বড় দুষ্ট। মাঠে ঘাটে তার দিন পেরোত। সকাল দুনা পেটে দিয়ে বাড়ি থেকে বেরোত আর ফিরত সন্ধ্যা লাগাত। বছরে ভোর শেষে গোসল করত সাজের ক্ষণে, অথচ কখনো সে সেভাবে ঠান্ডায় কবলে পড়েনি। বড্ড অনুভূতি, তাই না? উহু, সে কি! কিন্তু একবার কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিল। গ্রাম চরে বেড়ানো মেয়েটা দীর্ঘ ২২ দিন বিছানায় বন্দি ছিল। তবে সেদিন প্রতি বড্ড উদাসী ছিল বোধহয়। সে কখনো নিজের কষ্ট চোখের পানি ফেলেননি। সে বিছানায় শুয়ে কাঁদত বরই গাছের পাকা বরই ফুরিয়ে যাওয়ার কষ্টে, নদীতে শাপলা কলি শেষ হয়ে যাওয়ার দুঃখে, সখীদের সাথে ভোররাতে আম কুড়ানো যেতে না পারার আফসোসে। তার মধ্যে ছিল উদ্ভুত সব কাজ কারবার। গ্রামে সকল চোখের মনে ছিল সে। নানা কয়েকজনের চোখের বিষও ছিল। তারা সকলে বাড়িতে এসে শুধু বিচার দিত, তবে সে সেই সবের পাত্তা দিত না। একদিন হলো কি, পাকা আম পাড়তে ঢিল ছুঁড়ে গ্রামের মাতব্বরের ছোট ছেলের মাথাটা ফাটিয়ে দিল। উন্নিচণ্ডী কন্যা। গ্রাম জুড়ে হৈ পড়ে গেল। বিচার সভা বসল। মেয়েকে সামলে রাখার একটু হুমকি দামকি দিলেন গ্রামের মাতব্বর। অতি সাধারণ নরম মনের জব্বার আলী মাথা পেতে নিল সকল আদেশ। বাড়ি ফিরে ঘরবন্দি করলেন কলিজার টুকরো কন্যাকে। দুদিন পেরোল, বিকালে নাগাদ পাড়ার প্রতিবেশী একজন দাদি এলো জব্বার আলীর বাড়ির আঙ্গিনায়। কথায় কথায় ওনাকে বললেন, তোর মেয়ের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার রে জব্বার। এরকম পরোপকারী মেয়ে এই গ্রামে কারো নাই। তোর মেয়ে দিন ভর কর্ম বেশি, সকলেই হুকুম শোনে। আমাদের মতো অপরদক ভরসান কাঁদে, আর তুই ওর মতো মিষ্টি মেয়েকে ঘরে আটকে রেখেছিস। ওরে যে পাবে তার চাঁদ কপাল জব্বার। সেই দাদির কথা জব্বার আলী ঠুকরে কেঁদে উঠেছিল। নিজের ভুল বুঝতে পেরেছিলেন। যার সাংঘাত প্রকৃতি শোনে মানুষের আত্মার সাথে তাকে আটকে রাখার সাহায্য কার আছে। তখনই কন্যাকে মুক্তি দিয়েছিলেন। বুকে জড়িয়ে খুব কেঁদেছিলেন। মা মা। আরিকার ডাকে কুঞ্জিকার ধান যুক্ত হলো। এতক্ষণ কল্পনার অধ্যায় সাই ডুবেছিল। দেখল রান্নাঘরের জানালায় এসে বসেছে আরিকা। কুঞ্জিরিকা ঠোঁটের কোণে চিকচিক করছে। সুগন্ধ মুচকি হাসি। আরিকাকে দেখতে সেটা বেড়েছে ইতিমধ্যে। চুলোয় দুপুরে রান্না বসিয়েছে কুঞ্জিরিকা, তাই চুলোর পাশে একটা ছোট টুল বসে আছে আপাতত। কাছে আয় বাচ্চা, কোথায় ছিলি? আরিকা উড়ে এসে গুঞ্জিকার কাঁধে বসল। মাথায় মাথায় ঠেকিয়ে ঠোঁট
ছোয়ালো। জবাব দিল, ওরাউরি ওরাউরি। গুঞ্জিরিকা ভুরু যুগে কুচকে পাশে তাকালো, প্রশ্ন করল, না খেয়ে এভাবে ওরাউরি করলে বুঝি চলবে? কুঞ্চিরিকা আরিকাকে কাঁধে থেকে নামিয়ে কোলে উপর নিল, একটু ঝুঁকি নাকে নাক ঠেকিয়ে বলল, খুব পাকনা হয়েছিস। আচ্ছা বলতো বাচ্চা, তোকে তো আমি মুক্তি বহু পূর্বেই দিয়েছি, অথচ আমাকে ছেড়ে যাস না কেন? কিসের এত পিছুটান তোর? আমাকে তো খুব সহজেই ত্যাগ করা যায়। ভালোবাসি মা, ভালোবাসি মা। প্রশ্নটা শেষ হওয়ার সাথে সাথেই মাথা দুলিয়ে বলল আরিকা। কুঞ্জিরিকা ঠোঁটের হাসি প্রসারিত হলো, চোখের কোণে জল জমল। আরিকার বুকে মাঝে আঁকড়ে ধরল, ফুপিয়ে উঠল, মা তোকে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, মানুষ না হয় যদি পাখি হতাম, থাকতো না কোনো পিছু টান। আরিকা এত জটিল কথা বোঝে না, তাই নিষ্পাপ চোখে ফাল ফাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। কিন্তু অবহেলা প্রাণীটা এতটুকু ঠিক অবলম্বন করল, তার মায়ের মন ভালো নেই, তাই তো কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে। অবশ আরিকার নয়ন দুটোতেও পানি দেখা মিলল। এই জন্য বোধহয় লোকের মুখে প্রচলিত সঙ্গী হিসাবে মানুষের থেকে পশু পাখি শতগুণের উত্তম। তারা অন্তত ভালোবাসা প্রতিদান কেবল বুকভর্তি ভালোবাসা দিতে জানে, প্রতারণা নয়। গুঞ্জিরিকা একটু অবিকর্ম হয়ে পড়েছিল, নিজেকে স্বাভাবিক শাড়ির আঁচল উঠিয়ে মুখগুলো মুছে নিল। চুলো থাকা মাছ টমেটো তরকারি নেড়ে আরিকাকে নিয়ে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। সকল থেকে আরিকা খাওয়া নাওয়া বাদ খেতে দিল, না হলে আবার কখন উড়ে যায় বলা যায় না। বড্ড পাজি সে। গ্রাম বাজারে নিজেদের বড় গুডানের বসে আছে অরুণ। ছেলেটা কেমন মনমরা নীরব দেখাচ্ছে, চুপচাপ কিছু ভাবতে চলেছে। পাশে কখন যে ওর বাল্যবন্ধু সাইরিয়া এসে বসেছে সেটা অবলম্বন খেয়াল করেনি। বাতায়নে গ্রিল গড়িয়ে সম্মুখে একটা কদম গাছের শাখার একচিত্রে চেয়ে আছে। সেভাবেই আর কিছু সময় পেরোল। আরুষের মধ্যে কোনো হেলতো না দেখে সারিয়া একটু কাশল। না, এ তো কাজ হলো না। সারিয়া এর কপালে ভাঁজ পড়ল। এ পর্যায়ে অরুষের বাহুতে ধাক্কা দিয়ে ডাকল, কিরে দোস্ত, কোথায় হারিয়েছিস? আকস্মিক এমন কাজ চমকে পাশে তাকালো আরুষ। পরিচিত একটা মুখ দেখতে আস্তে ধীরে আখি জোড়া শীতল হয়ে এলো। মুচকি হাসল, সারিয়া এর কাঁধে চাপ দিল, আর দোস্ত, কখন এলি? সে তো এসেছি বেশ কিছুক্ষণ, কিন্তু তোকে এমন দেখাচ্ছে কেন? দুই বইয়ের আদর যত্ন পেয়েও মনমরা হয়ে আছিস দোস্ত? এক চোখে টিপে একটু মস্করা করে বলল সাহারিয়া। তাহলে তুই আরেকটা বিয়ে করে ফেল, দেখবি দুই বইয়ের সাথে সংসার করার মতো মজা, কত আনন্দ। আরুষের তামাশার ছলে বলা কথাটা শুনে মনটা কিঞ্চিৎ ভার করার ভান করল সাহারিয়া। বলল, কিন্তু আমার বউ তো অনুমতি দেবে না দোস্ত। তোর বউয়ের মতো এত ভোলাভালা যে না।
আমার বউয়ের মতো হতেও পারবে না। কথায় কথায় অক্টোপট ব্যাখ্যা বলে থামতে গেল। অরস বন্ধুর থেকে চোখ ফিরিয়ে নিল। কি ভয়ঙ্কর কথা বলে বসল ভাবা যায়। বিশ্ব অবাক হয়ে ফুটল। এত টান, এত ভালোবাসা থাকতে দ্বিতীয় বিয়ে কেন? মনের মাঝে খরগোশা করতে থাকা প্রশ্নটা বসল। নিজের পছন্দে বিয়ে করার আভাগ দ্বিতীয় বিয়ে কেন করলে দোস্ত? একটা সন্তান কি সব? আমার বউ কমলিকে দেখে এতটুকু বুঝি, মেয়ে মানুষ তার ভালোবাসার মানুষের পাশে অন্য মেয়ের ছায়াও ঘৃণা করে। সেখানে ভাবি কিভাবে তোকে অনুমতি দিল, কিভাবে মানছে সব? তৎক্ষণাৎ ওর পক্ষ থেকে কোনো জবাব এলো না। চারপাশের শব্দ ছাপিয়ে পুনরায় নিস্তব্ধ আস্ত হয়ে পড়ল। গুডাউনের মধ্যখানের অরসের অর্ধযুগের দেখা মিলল তাচ্ছল্যের হাসি। সময় নিয়ে আনমনা গম্ভীর কণ্ঠে জবাব এলো, তার মধ্যে ধৈর্যশীল হতে হলে আমাদের মতো মানুষদের আরও কয়েকবার জন্মগ্রহণ করতে হবে রে শাহরিয়া। সে ভোলাবালা অথচ কি নির্ধারণ ব্যক্তিত্ব। শাহরিয়া মন্তব্যর মুখের মতো শুকনো অরুষ মুখী শুদ্ধ কথাগুলো একজন প্রতি ঠিক কতটা মহান ভালোবাসা থাকলে এভাবে বলা সম্ভব। অথচ সময়, পরিস্থিতি, বাস্তবতা সব ভিন্ন। জানতে চাইলে, দোস্ত তুই বিয়েটা কেন করলি বল তো? অরুষ তৎক্ষণাৎ কাঁধ ঝাঁপিয়ে ভাবছিলেন ভঙ্গিতে বলল, যেন কাজ কি করে ফেলছি তো বিয়ে, এবার বাচ্চা হবে, শেখ পরিবারের পরবর্তী বংশধার আসবে, নয়তো পৃথিবীতে যে বড্ড পিছিয়ে পড়েছিল। তোর শরীরের এত জ্বালাশালা বন্ধুর কথাতে অরুষ মৃত শব্দে হেসে উঠল। অথচ সেই হাসিতে প্রাণ নেই, মুগ্ধতা নেই, কেমন ফ্যাকাশে স্তরের মতো। 40 বছরের ভীষণ পরিচিত মানুষটাকে আজ বড্ড অপরিচিত মনে হচ্ছে। শাহরিয়া এর নিকট কি অনুভূতি এত পরিবর্তন? তবে শাহরিয়া এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজ খুঁচিয়ে খুঁচিয়ে সব কথা জেনে তবেই ছাড়ব। আবারও জিজ্ঞাসা করল, সমস্যাটা কার ছিল? চিকিৎসা করাছিলি? এমনও তো হতে পারে সমস্যাটা তোর নিজের। এত ভালোবাসা থেকে এরকম একটা সিদ্ধান্ত আমাকে বড্ড ভাবাচ্ছে। আরুষ বিশ্বাস কর দোস্ত, কমলিকে যখন এই সংবাদটা আমাকে দিল, আমি কেবল যেন অনুভূতি হয়ে পড়েছিলাম। বিশ্বাস হচ্ছিল না। তোদের সংসারে দ্বিতীয় ব্যক্তি, এই যেন সপ্তাহ আশ্চর্য একটি। বাদ দে তো, এই বিষয়টা বড্ড ক্লান্ত লাগে আজকাল। সন্তানদের আশায় বিয়ে করলে আরও 4 বছর আগেই করতে দিতাম। কারোর কাছে আর ভালো হওয়া স্বাদ নেই। যার যা ইচ্ছে ভাবুক। শাহরিয়া হার মেনে নিল। বন্ধুর মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হলো। যেটাতে বন্ধুর অনুগ্রহ সেটা না বলাই উত্তম। সঠিক সময়ে সর্বদা ঠিকই জানা যাবে। কেবল মাথা নেড়ে আরুষের কথাতে সম্মতি দিল। আমরা তো কেবল একপক্ষীর বিচার অভ্যস্ত। দুপুরের খাবারের টেবিলে উপস্থিত সম্পূর্ণ শেখ পরিবারের ঠিক সম্পূর্ণ নয়। আরুষের বৃদ্ধ দাদি আছেন। মেয়ের বাড়িতে ফিরবে দিন 5-6 মধ্যে। অরুষের পাশে দাঁড়িয়ে আছে শ্রন্দা। ওদের মুখোমুখি অপর পাশে অতিথির পিছনে দাঁড়িয়ে আছে গ্রুঞ্চিকা। বাড়ির বইয়ের পরে খাওয়ার একটা
রীতিনীতি পরিচিত আছে। সমাজে বানানো নিয়মে অর্ধেক শেখ পরিবারের নয়, তাই বইয়ের পরিবারের সকলের খাওয়া পরেই খেয়ে থাকে। আপাতত সবাই যার যার মতো খেতে ব্যস্ত। আসমান শেখ এবং রোকেয়া শেখ টেবিলের দুই মাথা বসে খাচ্ছে। বাড়ির কর্মী বলে কথা। আসমান শেখ মুখে এক লোকমা খাবার তুলে গুরিঞ্জার দিকে তাকালেন। হঠাৎ জোর মুচকি হাসি ঝুলে পড়লেন। গুঞ্জির মা, তোমার তো হাতে জাদু আছে। আজকের ইলিশ মাছের তরকারিটা একদম অমৃত। গুঞ্জরিকা ওনার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। মিলমিলে গলায় ছোট্ট করে বলল, ধন্যবাদ বাবা। এত প্রশংসা কিছু নেই। আহামরি কোনো কঠিন কাজ নয় এটা। আগামীকাল দুপুরে রান্নার দায়িত্ব আপনার আম্মার। সহজ কাজ, দুইটা করলে ক্ষতি নেই। মুখের উপর পাল্টা জবাব পেয়ে চোখ গরম করে তাকালেন রোকেয়া শেখ। গুঞ্জরিকা এমন শান্ত কথাতে পিনপন নীরবতা খেয়ে গেল ঘর জুড়ে। অতিথি আর আসমান শেখ মিনিটে মিনিটে হাঁটছেন। থালাতে নিবিষ্ট চোখ তুলে সামনে তাকিয়ে অরুষ। সকলকে উপেক্ষা করে শ্রদ্ধা বলে বসলেন, আম্মা, আমাদের গুরুজন। কথাবার্তা শ্রদ্ধাকে মুখে কথা শেষ করতে দিল না কুঞ্জিরা। শীতল অথচ কঠিন গলায় বলে উঠল, তোকে নিজের স্বামীর ভাগ দিয়েছি, সংসারের ভাগ দিয়েছি, কিন্তু আমার ভাগ দেয়নি। আমার ব্যক্তিগত জীবন কিংবা কোনো বিষয় নিয়ে দ্বিতীয়বার কিছু বলার দুঃসাহস দেখাবি না শ্রদ্ধা। ঠিক যেভাবে আমি তোদের জীবন নিয়ে কিছু বলি নাই। রোকেয়া শেখ নেত্রযুগল অঙ্গিকোডর দেখে বেরিয়ে আসার উপলঙ্ঘন। লচন জোড়া বড় বড় করে তাকিয়ে আছেন। নিজের কানে দুটোকে যেন বিশ্বাস করতে পারছেন না। নরম মাটির কবে পুড়ে এতটা কঠিন হলো, কি আশ্চর্য বিষয়। অনাকাঙ্ক্ষিত তীব্র অপমানে থমথমে হয়ে উঠল শ্রদ্ধার বদনখানা। এক পুক আশা নিয়ে আরুষের দিকে তাকিয়ে রইল, অথচ সম্পূর্ণভাবে হতাশ হতে হলো। আরুষ এসব নীরবে দর্শকের ভূমিকা পালন করল। এত কিছু শুনেও শুনলেন না, দেখলেন না, নিজের মতো খাওয়াতে করল। কেবল কৃতমনিত ভালোবাসা আটকে রইল পক্ষ পিঞ্জর নিকুষ্ট ক্লান্ত দীর্ঘশ্বাসে। আত্মসম্মানহীন নারী আর হাতে বানানো পুতুলের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের ইচ্ছের মতো আকৃতি দেওয়া যায়, কখনো ভালোবাসার পরিপূর্ণ করে ঝুলিয়ে, কখনো বা অবহেলায় যেখানে সেখানে ফেলে রাখা হয়। যেখানে তোমার 2 পয়সার মূল্য নেই, সেখানে তুমি কেন অবস্থান করবে? আত্মসম্মানবোধ হারিয়ে বেঁচে থাকার চেয়ে মুক্তি শ্রেয় নয় কি? নারী, তুমি নিজেকে এতটা স্তব্ধ বানিও না, যেখানে অন্যর কাছে কেবল হতে হবে উপহাস। নারী, তুমি নিজের জন্যে বাঁচবে, কেবল নিজের জন্যে। তুমি তাদের ভোগের বস্তু নয়। তুমি তোমার আব্বার টানাপোড়েনের সংসারের আদরের জ্যোতি। তুমি মায়ের ক্লান্তি শরীরের ঘামের প্রতিটা বিন্দু কণার আত্মীস্ত। তুমি কিভাবে নিজেকে এতটা তুচ্ছ ভাবতে পারবো? হয় তুমি, নয় অধিকার। এর উদ্দেশ্য আর কোনো শব্দ থাকা উচিত নয়, একদম নয়। হাতের কলম থেমে গেল। কুঞ্জরিকার আর লিখল না কিছু। মুহূর্তে লিখতে পারল না। সফেদ রং
পাতাটা অসম্পূর্ণ রয়ে গেল। আদরের কোণে উকি দিল তাচ্ছল্যের হাসি। আলগোচা টেবিলের মাথা ছোঁয়ালো। দৃষ্টি যেন থমকে গেল বাতাসে সংলগ্ন একটা বড় কাঠ গোলাপের কাছে। বয়সের ভারে নড়ে পড়ছে গাছটা। নেই কোনো সতেজতা, গায়ে বালু গোল কেমন ফ্যাকাশে হয়ে গেছে পড়ছে। মানুষও ঠিক ওই কাঠগোলাপের গাছটার মতো। দুই সংখ্যার একটা বয়সের কত ক্ষমতা সময়ের সাথে সাথে মানুষের বোধশক্তি সংখ্য ক্ষমতা বাড়িয়ে ধৈর্যশীল বানিয়ে দেয়। অথচ মানুষটা ক্রমশ নিঃস্ব হতে থাকে। কবরের দিকে গুটিসুটি পায়ে এগিয়ে চলে। মানব জীবনের বড্ড অনুভূতি। এই এক জীবনে সব মেলে না। কেউ মনপ্রাণ দিয়ে চেয়ে পায় না, কেউ পেয়ে অবহেলা করে, কেউ বা পেয়ে হারিয়ে ফেলে। এবং তৃতীয়র মতো যাতনা আর কিছুতেই নেই। আকাশ কুসুম ভাবনায় মাঝে কুঞ্জিরকা গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়েটা নেত্রযুগে বুঝে অতিল ডুব দিল। গুঞ্জিরিকা তখন ঘোরশীল কন্যা। চঞ্চল কোমরা বদলে বেড়েছে বোধ হয়। গ্রামে তখন সে পুরাতন দস্যি কন্যার নামে পরিচিত। সেইবার গ্রামে নাচ গান অনুষ্ঠান রাখল। গ্রামে প্রধান চৌধুরী পরিবারের কর্তা নারায়ণ চৌধুরী। গঞ্জ থেকে শিল্পী আসবে নাচ গান পরিবেশ করতে। গ্রামে সকল শ্রেণীর মানুষের মাঝে একটা চাপ উৎস ছড়িয়ে পড়ল। জাব্বার আলীর কঠোর নির্দেশধারা জারি করলেন মেয়ের উপর। আজকে সন্ধ্যা পর যেন সে বাড়ির বাইরে এক পাও না রাখে। গুঞ্জিরিকা তা শুনে তো সামনাসামনি বাধ্য মেয়ের মতো মাথা নড়ে সবটা মেনে নিল। ভেতরে ভেতরে অন্য কিছু ভেবে চলল। সেদিন বিকেলে গ্রামে স্কুলে তেঁতুল গাছের নিচে দেখা করল গুঞ্জিরিকা এবং চন্দ্রা। একটু দূরে অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানো হচ্ছে। দুই সখীর হাতের আধা পাকা তেঁতুল এবং লবণ খেতে ব্যস্ত তারা। খাওয়ার মাঝে পরিকল্পনা করল বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন ওরা দুজন একসাথে দেখতে যাবে অনুষ্ঠান। সারা রাত ধরেই তো হবে অনুষ্ঠান, তাই কোনো ব্যাপার না, একটু দেখেই চলে আসবো, ধরা পড়ার ভয় নেই। যেই ভাবা সেই কাজ। বাড়ির সবাই ঘুমিয়ে তখন ঘড়ি 10টা ঘরে। গুঞ্জিরিকা আস্তে আস্তে পা টিপি টিপি হেঁটে নিজের ঘরের বাইরে পথ ঝুঁকতে লাগলো। দেখলো দাওয়ায় শুয়ে থাকা আব্বা মা ঘুমিয়ে বিভোর। পাশের বড় ভাইয়ের ঘরের মধ্যে থেকে লন্ডনের মুদ্র আলী কষি ভেসে আসছে। তার মানে ভাইজান এখনো পড়ছে। গুঞ্জিরিকা আল্লাহর নাম নিয়ে উঠানে পা দিতে কোথা থেকে ওর সামনে এসে হাজির হলো তাইমুর। ছেলেটা কিছু বলার আগেই গুঞ্জিরিকা এক হাতে ভাইয়ের মুখ চেপে আর এক হাতে টেনে নিয়ে বাড়ির আঙ্গিনায় পেরিয়ে এলো। ফিস ফিস করে বলল, দোহাই লাগে ভাইজান, আব্বার কাছে কিছু বলবেন না, একটুখানি দেখে চলে আসবো। তাইমুর ইশারায় ওর মুখে থেকে হাত সরাতে বলল। ভরা পূর্ণিমার চাঁদের আলো সেটা লক্ষ্য করতেই গুঞ্জিরিকা ভাইজানের মুখ থেকে হাত সরিয়ে নিল। তাইমুরের চোখে মুখ পরিবর্তন রেশ ফুটে উঠল। তুই বেশি বোঝস, বন্ধ করবি গুঞ্জর? তোরে নিয়ে অনুষ্ঠান যাব বলেই তো আমি
বাইরে অপেক্ষা করছিলাম। বলদ একটা। গুঞ্জরিকা ফের চাপ স্বর্ণে ফিসফিস বলল, আগে বলবি না আমায়? আমি কি জানি তোমার মতো ভদ্র ছেলে আমার সাথে অনুষ্ঠানে যাবে? গুঞ্জরিকার কথা তাম্মুরের বিরক্ত ভাব বাড়ল। প্রশংস পরিবর্তন করে প্রশ্ন করল, তোর ওই সখী যাবে তো নাকি? ভাইজানের প্রশ্ন গুঞ্জরিকার মুখে দুষ্ট হাসি ফুটে উঠল। বাহু দিয়ে তাইমুরকে আলতো করে ধাক্কা দিল। কি গো ভাইজান, আজকাল বড্ড আমার সখী সখী করছেন যে? ব্যাপার কি? মনটা খয়ে বসছেন নাকি? তবে তোমার বউ হিসাবে চন্দাকে মানতে আমার সমস্যা নাই। ফালতু বকিস না, আমি যাচ্ছি। গেলে আয়, না হলে থাক। কথাগুলো বলি সামনে অগ্রসর হলো তাইমুর। গুঞ্জরিকার মৃদু শব্দে হেসে উঠল। শ্রন্দার নাম শুনতেই ভাইজানের মুখে আদলের সবটুকু পরিবর্তন ঠিকই লক্ষ্য করেছে গুঞ্জরিকা। প্রাণের সখী ওর ভাবি হবে ভাবতেই বুকটা সুখর অনুভূতি দোলা দিয়ে গেল। দুজন তাহলে আবদ্ধ একটা সম্পর্কে জড়িয়ে থাকবে। কিন্তু কে জানতো বিধাতার লিখন ছিল অন্য কিছু। হ্যাঁ, সেদিন তিনজন মিলে পরিবারের সবার থেকে লুকিয়ে অনুষ্ঠান দেখার মধ্যরাতে বাড়ি ঘুরছিল, খুব মজা করছিল। ভাইজানের দেখা পেতে শ্রদ্ধা ভেতরে ইস্যু পরিবর্তন নজর এসেছিল। কুঞ্জিরিকা মন থেকে খুশি হয়েছিল মেয়েটা। অথচ সবকিছু আজ সোনালি অতীত। কোথাও কেউ নেই। গুঞ্জরিকা বড় একা। ভাগ্যের কাছে হেরে গেছে গুঞ্জরিকা। কৌতূহল লঙ্ঘে বাড়ির বড় বারান্দায় মেঝেতে বসে আছে গুঞ্জরিকা। পাশের একটা স্তম্ভের মাথার আলগোছে ঠেকেছে দৃষ্টি নিবিষ্ট বাড়ির আঙ্গিনার ঘোরাঘুরি করা হাঁস মুরগিগুলোর দিকে। আর একটু বেলা পড়লেই ঘরে তুলব এগুলো। ঠিক সে সময় শাহরিয়ার এর বউ কমলিকা এলে শেখ বাড়িতে। গুঞ্জরিকার সামনে দাঁড়িয়ে একগাল শোনালো, কেমন আছেন ভাবি? শরীর খারাপ আপনার? কেমন জানি দেখাচ্ছে। গুঞ্জরিকা অষ্টজোরে দুদিকে অল্প স্বল্প প্রবাহিত হলো। আরে ভাবি যে, বসুন বসুন। আলহামদুলিল্লাহ ভাবি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কমলিকা হাসতে হাসতে পাশে বসল। কমলিকা মেয়েটা দেখতে যেমন রূপবতী, কাজেও তেমনি গুণবতী। ব্যবহার ও চমৎকার এবং মার্জিত, তাই গুঞ্জরিকার সাথে বেশ ভাব আছে। গুঞ্জরিকাকে দেখে কলমিত্রা খুব মায়া হলো। অনুভূতি এক টানে চোখের কোণে জল জমল। স্থল গলায় ছোট্ট করে জানতে চাইল, সত্যি ভালো আছেন ভাবি? মনের কথা জিজ্ঞাসা করছেন নাকি? শরীর সেটো বলুন আগে। পুনরায় সামনে তাকিয়ে গুঞ্জরিকা সেভাবে পাল্টা প্রশ্ন ছুড়ল। কমলিকা আগে ন্যায় বলল, আজ না হয় দুটো বলুন। মনের অসুখ হয়েছে ভাবি, তবে আশা রাখি শীঘ্রই সে সুস্থ মুখ দেখবে। বাদবাকি সব ঠিকঠাকই, তবে গাছের একটা শাখা মরণ রোগে আক্রান্ত হলে সম্পূর্ণ গাছকে তো তার রেশন বহন করতে হয়। কমলিকা কিছু বলতে নিয়ে তক্ষুনি দোতলা সিঁড়ি সম্মুখ থেকে অরুষিত গম্ভীর কণ্ঠস্বরে ভেসে এলো, গুঞ্জার, কোথায় তুমি? দ্রুত কক্ষে এসো। আমার হাত ঘড়িটা খুঁজে পাচ্ছি না। আরদে যেতে হবে আমাকে, ব্যবসায়ীর অপেক্ষায়।
সে কণ্ঠস্বর অনুসরণ করে গুঞ্জরিকা এবং কমলিকে পিছনে ফিরল। দরজা দিয়ে দেখল অরুষ। কথাটা বললে হন্তদন্ত হয়ে ঘরের দিকে হাঁটা ধরল। নিচে দাঁড়িয়ে আছে ত্রন্দা, আখিজোড়া পানিতে টলমল করছে, মুখটা মলিন দেখাচ্ছে। গুঞ্জরিকা বুক চিরচির দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। পরপরে উচ্চকণ্ঠে ত্রন্দার উদ্দেশ্যে বলল, ত্রন্দা, তোদের কক্ষের আলমারির বাম সাইডে ডুয়ারের হাতঘড়ি আছে, চা দিয়ে যা। ত্রন্দা চকিতে ফিরে তাকালো, অবিশ্বাস্য চাহনি। নিজের কান দুটোকে ঠিক বিশ্বাস হচ্ছে না। গুঞ্জরিকা পুনরায় ইশারায় দ্রুত যেতে বলল। ত্রন্দা মাথা নেড়ে সম্মতি দিয়ে স্লোগতিতে সিঁড়ির দিকে অগ্রসর হলো। কমলিকার পাশ থেকে বেশ অবাক হয়ে শুধালো। সে চোর নিজের জায়গায় ত্যাগ করে অপরকে সুযোগ দিচ্ছে ভাবে, যেটা কখনো আমার ছিল না, সেটা কিভাবে নিজের অধিকার ধরে রাখি? আমার হলে তো তা কেবল আমারই থাকতো। আমার চোখ দুটোতে লুকোনো অশ্রু কথা অপরকে বুঝত। যাই হোক, আপনার কাছে কখনো কোনো ভুল করলে ক্ষমা করবেন ভাবি। হাড় ভাঙ্গার মাংসের তৈরি তো। ভুল ক্রম উদ্দেশ্য নয়। কমলিকার মনটা বিষেদের সে গেল। কিছুক্ষণ একদৃষ্টি গুঞ্জরির দিকে তাকিয়ে রইল। হয়তো কিছু বোঝার প্রয় চলল। বলল, আপনার ধারা ভুল হওয়া সুযোগ নেই ভাবি, কিন্তু আমি যেখানে আফসোস পাচ্ছি সেটা কখন না হোক ভাবি। মহান আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ভুল ভাবছেন ভাবি। জীবনে এখনো অনেক অধ্যায় বাকি তো, একাকী অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। এই শেখ বাড়ির বাইরে জগৎ দেখা বাকি। আমি এই জীবনে সবটুকু দুঃখ গভীরভাবে অবলম্বন করতে চাই, তাদেরকে আলিঙ্গন করতে বাঁচতে চাই, পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে চাই। একজন অসম্পূর্ণ কাজের করার বাকি এখনো। নিজের মুক্তি চাইলে অন্যদের অনুশোচনা দেখার সুযোগ কোথায়? ভাগ্যের কাছে হারতে পারি, কিন্তু নিজের কাছে নয়। আমি আমার কাছে এখনো শিশে আছি ভাবি। আমার যাওয়ার জায়গা নাই বা থাকতে পারে, তাই বলে কি আমি এই বাড়ির আঙ্গিনা পেরিয়ে এই সুন্দর পৃথিবী দেখব না? শুধু সময়ের অপেক্ষা। এখানে পড়ে আছি মানে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছি, বিষয়টা এমন নয়। একটা আমার অধিকার। কমলিকা বলার কোনো শব্দ পেল না। নীরবতার অক্ষুণ রেখে চুপচাপ বসে রইল। গুঞ্জরিকা ভাবুক হয়ে পড়ল। পরপরই আনমনা হয়ে আড়াল মানুষের যতই কঠিন হোক না কেন, একটা সময় পরিবর্তন হবে, শুধু পরিমাণটা কম বেশি। আসলে সময় মূলত মানুষের চেনা যায় দেখবেন।